এর লেকচার নাম্বার 2। অনেকে আমাকে ফার্স্ট লেকচারের ছবি দিয়েছে, আমি দেখছি সবার নোট। অনেককে রিপ্লাই দিতেছি, অনেকে দিতে পারি নাই। আন্দোলনের কারণে অনেক চাপে ছিলাম, রিপ্লাই আমি করবো। হ্যাঁ, ওকে। আসো, আজকে আমাদের টপিকের মানে আজকে আমাদের যে পড়ার টপিক, সেই পড়ার টপিকটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। হুম। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে প্লাজমা মেমব্রেন। লেখাটা ক্লিয়ার দেখা যায় কিনা আর কথা ক্লিয়ার শোনা যায় কিনা, একটু রেসপন্স দাও তো আমাকে। সবকিছু ওকে? যাচ্ছে ভাইয়া, যাচ্ছে। ওকে ওকে। প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, এবার দেখো। প্লাজমা মেমব্রেন বলতে কি বোঝায়। প্লাজমা শব্দটা এসছে, তোমরা হয়তো শুনবা পদার্থের তিনটা অবস্থা থেকে এখন একটা প্লাজমা অবস্থা বের করছে, ঠিক আছে। প্লাজমা হচ্ছে একটা জেলি লাইক স্ট্রাকচার, জেলি এর মতো পদার্থ, যেটাকে আসলে ম্যাট্রিক্স মাত্রিকা অনেক নামেই ডাকা হয়। হ্যাঁ। সো এর কাজ কি? এর কাজ হচ্ছে অঙ্গাণুগুলাকে ধারণ করে। যেমন তুমি মনে করো, যদি একটা পানির মধ্যে, কথার কথা একটা পানির মধ্যে তুমি যদি একটা ছোট্ট বালুকণা ফেলে দাও, তাহলে কি হবে বলো তো? ওই পানির মধ্যে দিয়ে বালুকণাটা একদম নিচে চলে আসবে, রাইট? কিন্তু তুমি যদি দইয়ের মধ্যে, দই যেটা একটু অর্ধ তরল থকথকে, তার মধ্যে কিছু বালুকণা আঙ্গুল দিয়ে গর্ত করে ভিতরে ছেড়ে দাও, তাহলে কি হবে? তুমি গর্তটা যত দূর করবা ঠিক সেই জায়গাটাতে দইয়ের মধ্যে বালুকণাগুলো থেকে থাকবে। অর্থাৎ দই ইজ এ অর্ধ তরল পদার্থ, থকথকে জেলি লাইক পদার্থ। যদিও সম্পূর্ণ জেলির মতো না, বাট অলমোস্ট জেলি লাইক। বাট তুমি যখন একটা চুইং গামের কথা চিন্তা করবা, জাস্ট মনে করো একটা চুইং গাম, তার মধ্যে তুমি একটা সুচ দিয়ে ফুটা করে দুইটা বালুর কণা ঢুকাই দিলা, কথার কথা। সেই বালুর কণাগুলোর মধ্যে কিন্তু ওই সুইং গামের মধ্যে কিন্তু লেগে থাকবে, ঠিক আছে। সো এইরকম একটা ব্যাপার, বালুর কণাগুলোকে যদি তুমি অঙ্গাণু ধরো, তাহলে একটা কোষ তো 3D, কোষ তো আর 2 ডাইমেনশনাল না। আমরা যেমন ছবিতে দেখি 2D, বাট কোষ আলটিমেটলি 3D। সো ওই 3D কোষের ভিতরে অনেক অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখে এই প্লাজমা। আর মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে পর্দা বা ঝিল্লি। মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে পর্দা বা ঝিল্লি। সো প্লাজমা মেমব্রেনের অনেকগুলা নাম আছে, এই নামগুলা তোমরা একটু খেয়াল করো। প্লাজমা মেমব্রেনকে আমরা বলতে পারি হচ্ছে কোষ ঝিল্লি, কারণ এটা আলটিমেটলি কোষের চারপাশ দিয়ে থাকে। ওকে। আচ্ছা, অনেক সময় এটাকে বলা হয় প্লাজমা লেমা। প্লাজমা লেমা। প্লাজমা মানে ওই যে জেলির মতো যা অঙ্গাণু ধারণ করে, আর লেমা শব্দের অর্থ হচ্ছে লেয়ার। মানে প্লাজমার আশেপাশে দিয়ে যেই লেয়ার থাকে সেটাকেই প্লাজমা লেমা বলে। আলটিমেটলি লেয়ার বলতে ঝিল্লি বা মেমব্রেনকেই বোঝায়। ওকে। আচ্ছা, এটাকে অনেক সময় বলা হয় বায়ো মেমব্রেন। কি বলা হয়? বায়ো মেমব্রেন। মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে তো ওই যে আবরণ বা ঝিল্লি। আর বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন, তার মানে জীবিত কোষ, ঠিক আছে। মেইনলি বায়োটা রিপ্রেজেন্ট করতেছে জীবিত কোষকে, সরি, জীবিত কোষকে। ওকে, এই আর কি। আচ্ছা, বায়োমেমব্রেনের পর কি হয়? আসে মনে করো আরেকটা নামে ডাকা হয় সাইটো মেমব্রেন। সাইটো মানে সাইট থেকে এসেছে, সাইট মানে কোষ, ওইটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। অনেক সময় এটাকে বলা হয় সেল মেমব্রেন। সেল মানে কোষ, আর মেমব্রেন মানে পর্দা বা ঝিল্লি। ওকে। আর সাইট মানেও কিন্তু কোষ, সাইটো থেকেই সাইট শব্দটা আসছে, ঠিক আছে। যেমন সাইটোসল তোমরা পড়বা। হুম। তারপরে তোমরা পড়বা হচ্ছে সাইটোজেনেটিক্স, মানে কোষের ভিতরে জেনেটিক্স। এরকম অনেক ওয়ার্ড সামনে আমরা পাবো। ওকে। অনেক সময় বাংলাতে বলা হয় এটাকে কোষ পর্দা। সবই সেম, বুঝছো? সো আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে পড়বো আলটিমেটলি। ওকে। আশা করি বোঝাতে পারছি। সো তোমাকে যদি আমি একটু কোষ ঝিল্লিটা দেখাই, তুমি দেখবা একটা প্রাণী কোষ। সে ফর এক্সাম্পল একটা প্রাণী কোষ, একটা প্রাণী কোষ। এই প্রাণী কোষটা, এর মধ্যে কি থাকে? এর মধ্যে মনে করো যে নিউক্লিয়াস আছে। ওকে, এর মধ্যে কি আছে? আচ্ছা দাঁড়াও, এই কালারটা এরকম না দিই, অন্যরকম দিই। কালারটা একটু ডিপ কালার দেওয়া লাগবে। ওকে। সেটা মনে করো একটা প্রাণী কোষ। সো এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, হ্যাঁ, এইসব জিনিসপত্র আছে। নিউক্লিয়ার রেটিকুলামটা একটু অন্য কালার দেওয়ার চেষ্টা করি। ও সরি, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাইলে দরকার নেই। ওয়েট, মনে করো নিউক্লিওলাস আছে এখানে, নিউক্লিয়ার রেটিকুলাম আছে, এরকম ছড়ায় ছিটায়। ওকে। সো এখান থেকে কিন্তু বের হয়ে আসে এরকম একটা জিনিস। এরকম জিনিস তোমরা দেখতে পাও, তাই না? গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে কিছু জিনিস থাকে। এরকম একটা কোষ দেখতে মোটামুটি এরকম। হুম। এখানে কিছু মনে করো যে হচ্ছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া থাকে, তাই না?
এই আর কি। কিছু রাইবোজোম থাকে ছড়াই ছিটায় মুক্ত ভাবে, মুক্ত রাইবোজোম বলা হয়, হ্যাঁ। তো এই যে বাইরের আবরণটা, এটাকেই মেইনলি বলা হয় হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, জাস্ট আমি তোমাকে বোঝাইলাম। আর যখন কোষ প্রাচীর থাকে তখন আসলে প্লাজমা মেমব্রেনের বাইরের যে একটা আবরণ থাকে, যেটা প্রাণী কোষে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। ওকে, আচ্ছা। সো এবার দেখো, এই প্লাজমা মেমব্রেনের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে। এই প্লাজমা মেমব্রেনটা হচ্ছে অর্ধভেদ্য। কি? অর্ধভেদ্য। ভেদ্য মানে কি? ভেদ্য মানে হচ্ছে, ভেদ্য বলতে বোঝায় ভেদ করার ক্ষমতা, বা ভেদ করতে দেওয়ার যে ক্ষমতা। ওকে। আর অর্ধ মানে বোঝায় হাফ বা অর্ধেক বা কিছু কিছু। ঠিক আছে, যেমন কিছু জিনিসকে ভিতরে প্রবেশ করতে দেয়, কিছুকে দেয় না, সেটা হচ্ছে অর্ধভেদ্য। সেমি পারমিয়েবল প্লাজমা মেমব্রেন। ঠিক আছে। আর যেটা কোষ প্রাচীর, কোষ প্রাচীর এটা কিন্তু সবসময় হয় হচ্ছে অভেদ্য। অর্থাৎ এটা দিয়ে কোনো কিছু ঢোকে না, কোনো কিছু বের হইতে পারে না। ঠিক আছে। বাট প্লাজমা মেমব্রেন হচ্ছে অর্ধভেদ্য। অর্ধভেদ্যকে ইংরেজি করলে হয় সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল বা অর্ধভেদ্য। সেমি মানে অর্ধেক, সেমি ফাইনাল মানে কি ফাইনালের আগে, অলমোস্ট ফাইনাল, তাই না? ওকে। অনেক সময় এইটাকে আবার বলা হয় হচ্ছে বৈষম্য ভেদ্য। কেন বৈষম্য ভেদ্য বলা হয়? ভেদ্য মানে কি ভেদ করতে দেওয়ার ক্ষমতা। তার মানে ভেদ করতে দেওয়ার ক্ষমতা আছে, বাট সেই ক্ষমতার মধ্যে বৈষম্য বিদ্যমান। কাউকে কাউকে ভেদ করতে দেয়, কাউকে কাউকে ভেদ করতে দেয় না, এই জন্য হচ্ছে বৈষম্য ভেদ্য। এখন এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা দ্বারা আমি আসলে কি বোঝাচ্ছি তোমাকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্লাজমা মেমব্রেন এমন একটা ঝিল্লি, মনে করো এটা একটা প্লাজমা মেমব্রেন। এটা কি? এটা হচ্ছে একটা প্লাজমা মেমব্রেন। এখন এই প্লাজমা মেমব্রেনটা যদি কোষ থেকে সমস্ত তরল বাইরে বের করে দেয়, মনে করো এটা কোষের ভিতরে, এটা মনে করো কোষের বাইরে, যদি সমস্ত তরল বাইরে বের করে দেয়, তাহলে কোষটা শুকায় যাবে না? সেটা সে করবে না, তার মানে কি সে তরলগুলোকে বের করে না, বা জেলির মতো যে পদার্থগুলো থাকে সেগুলোকে সে বের করবে না। বাট যখন তার প্রয়োজন, যে কোনো কিছুকে সে চাইলে কোষের ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে আসতে দিতে পারে। আবার যে কোনো কিছুকে চাইলেই সে বাধা দিতে পারে। বাইরে থেকে ভিতরে যত বাধা দিতে পারে, ভিতর থেকে বাইরে আসতে বাধা দিতে পারে। তো এইটা হচ্ছে অর্ধভেদ্য ঝিল্লির কাজ। মানে কাউকে কাউকে যেতে দিবে, কাউকে কাউকে দেবে না। উদাহরণস্বরূপ আমি তোমাকে যদি বলি, আচ্ছা তোমরা কখনো দেখছো, আচ্ছা মেহেরপুর অঞ্চলে এই যে বড়ি দেওয়ার বিষয়টা অনেক বেশি দেখা যায়, বুঝছো? এই যে কুমড়ো চালের বড়ি দেয় না, মেহেরপুরের দিকে মানুষজন বেশি খায়, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে বড়ি বিখ্যাত, হ্যাঁ। সো যখন দেখছো বড়ি দেওয়ার সময়, অনেক সময় কুমড়ো গুলো কোটার পর আমাদের মায়েরা বা মেয়েরা বা বাসার মানুষজন কি করে, ওই কুমড়ো গুলোকে এক জায়গায় চেপে চেপে পানিগুলাকে বের করে নেয়, রসগুলাকে, বুঝছো? তো তখন কি হয়, কুমড়োর কুচিগুলা বা কুমড়ো কোটানো যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলা মনে করে একটা কাপড়ের মধ্যে, ধরে নাও গামছার মধ্যে পেঁচায়ে চাপ দিল, ফলে এক্সট্রা রসগুলা পড়ে গেল, আর ভিতরে সলিড কুমড়াগুলা থেকে গেল। সো ওই গামছাটা বা ওই কাপড়টা কি আসলে সেমি পারমেবল, পানিকে বের হইতে দিচ্ছে ভিতর থেকে, বাট আসল কুমড়োগুলা বের হচ্ছে না। সো এটা হচ্ছে সেমি পারমেবল বা অর্ধভেদ্য। বুঝতে পারছো? কাউকে কাউকে যেতে দিবে, কাউকে কাউকে দিবে না। আচ্ছা, সেমি পারমেবল মেমব্রেন আমরা অন্য জায়গাতেও দেখছি। আমরা অসমোসিস বা অভিস্রবণ বোঝানোর সময় সেমি পারমেবল জিনিসটা ব্যবহার করি। মনে আছে তোমাদের যে অভিস্রবণের সময় কি ঘটে? অভিস্রবণের সময় যে কোনো একটা দ্রাবক সলিউশনে, অর্থাৎ পানির সলিউশন, কথার কথা, পানির সলিউশনের মধ্যে যদি একটা অর্ধবেদ্য ঝিল্লি দিয়ে দেওয়া হয়, তখন কি হয় অভিস্রবণে? কম থেকে বেশির দিকে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে চলতে থাকে। কি চলতে থাকে? দ্রাবক গুলা চলতে থাকে। যেমন আমরা যখন এই যে কিসমিসকে পানিতে ডুবাই রাখি, তাই না? একটা কিসমিস, এটাকে তুমি পানিতে ডুবাই রাখছো, তখন কি হয়? বাইরে পানির ঘনত্ব বেশি, কিসমিসের ভিতরে পানির ঘনত্ব, সরি, একটু ভুল করলাম আমি এখানে, একটু কারেকশন করে দিই, ওকে। পানি না, জাস্ট চিন্তা করো, কিসমিসের ভিতরে সুগারের ঘনত্ব বেশি। ঠিক আছে, কিসমিসের ভিতরে কিসের ঘনত্ব বেশি? সুগারের। বাইরে সুগারের ঘনত্ব কম। এই জন্য এটাকে নিউট্রালাইজ করার জন্য, অর্থাৎ উভয় প্রান্তেই যেন সুগারের ঘনত্ব সমান হয়, তো এই জন্য বাইরে থেকে পানি কিসমিসের ভিতরে প্রবেশ করে।
তার মানে কি, কম ঘনত্ব সুগারের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকার দিকে প্রবেশ করতেছে পানি, তাই না? সো ইট ইজ অভিস্রবণ বা অসমোসিস যেটাকে বলা হয়। ঠিক আছে, এই আর কি। সো ব্যাপনটা মনে রাখলে অভিস্রবণ সহজ। ব্যাপন কি হয়? ব্যাপন হয় হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, যেমন বডি স্প্রে করলে, যদিও সেখানে নিঃসরণ ব্যাপন দুইটাই ঘটে। ঠিক আছে, এই আর কি, তোমরা জানো এগুলা। তাহলে অভিস্রবণ হয় হচ্ছে কম থেকে বেশির দিকে যায়। তো এখানে কিন্তু অসমোসিস ঘটে। তুমি বাইরে বালু কণা রাখো, কিসমিসের ভিতরে প্রবেশ করবে না, কারণ কিসমিসের যে পর্দা, এই পর্দাটাই হচ্ছে অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য। বাইরে বালু কণা রাখো কখনোই, হ্যাঁ, বৈষম্য ভেদ্য। ওকে, বালু কণা রাখলে কখনোই দেখা যাবে সেটা প্রবেশ করবে না ভিতরে, বুঝছো? বাট বাইরে তুমি কি রাখো, পানি রাখো, সেটা প্রবেশ করবে। তার মানে এ হচ্ছে বৈষম্য করে বালু কণার সাথে, এই জন্য বৈষম্য ভেদ্য বলা হয়। আই হোপ ক্লিয়ার। এখন একটা বিষয় এখানে উঠে আসে, সেটা হচ্ছে, মনে করো একটা কোষ, মনে করো হচ্ছে একটা কোষ, সে ফর এক্সাম্পল, এই কোষটা থেকে পাশের কোষে কোনো কিছু যাইতে হবে। এই কোষটা থেকে কি হবে? পাশের কোষে কোনো কিছু যাবে। এখন এই যে কোষগুলা, এই যে কোষগুলা, কোষগুলার একটা বর্ডার দিই, ওয়েট। ওকে, এই যে কোষগুলা, এই কোষগুলার প্লাজমা মেমব্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, আই হোপ। এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, কারণ পাশ দিয়ে একটা বর্ডার দেখা যাচ্ছে, ওইটাই প্লাজমা মেমব্রেন। ওকে, এখন যদি এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয়, তখন তো প্লাজমা মেমব্রেনের বাইরের দিয়ে আরেকটা ঝিল্লি থাকবে, রাইট? যেটাকে আমরা কোষ প্রাচীর হিসেবে চিনি। সো জাস্ট ওয়েট, একটু সুন্দর করে আঁকাই, যেটাকে আমরা কোষ প্রাচীর হিসেবে চিনি। ওকে, সে ফর এক্সাম্পল এগুলা হচ্ছে কোষ প্রাচীর। যদিও সুন্দর হইলো না, আমি সুন্দর করে আঁকাচ্ছিও না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য স্কেল দিয়ে আঁকাইলাম, যেন সমান হয়, একটু বুঝতে পারবা সুন্দর। ওকে, আসো। সো মনে করো যে তোমার একটা কোষের মধ্যে একটা গ্লুকোজ অণু তৈরি হয়েছে। তো সেই গ্লুকোজ অণুটা কোথায় যাবে? পাশের কোষে যাবে। পাশের কোষের জন্য মনে করো এই গ্লুকোজ অণুটা দরকার। ঠিক আছে, So, পাশের কোষে যাওয়ার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে দেখো। ঘটনাটা ঘটে হচ্ছে, এই গ্লুকোজ অণুটা খুব সহজেই কিন্তু এই কোষ থেকে বেরোতে পারে, কারণ প্লাজমা মেমব্রেন ক্রস করতে তার কোনো সমস্যা নেই। বাট আমি তোমাকে বলছিলাম যে প্লাজমা মেমব্রেন ক্রস করলেও আলটিমেটলি কোষ প্রাচীর সে ক্রস করতে পারে না, কারণ কোষ প্রাচীর হচ্ছে অভেদ্য। এটা তোমাকে আমি কিন্তু এখনই বলছি একটু আগে। তো সে দেখা যায় প্লাজমা মেমব্রেন ক্রস করে ঠিকই, বাট সে কোষ প্রাচীর ক্রস করতে পারে না। তো সে প্রথমে এইখানে আসে প্লাজমা মেমব্রেন ক্রস করে, বাট কোষ প্রাচীর ক্রস করার কোনো জায়গা নেই, কারণ কোষ প্রাচীর হচ্ছে অভেদ্য। তখন কি হয়? তখন কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে কিছু এলাকা থাকে, বুঝছো? এগুলাকে বলা হয় কূপ জোড় বা পিট পেয়ার। ঠিক আছে, সো এরকম কিছু এলাকা থাকে। সো সে কি করে? এই এলাকা দিয়ে বের হয়, এই এলাকা দিয়ে বের হয়ে পার্শ্ববর্তী কোষে গ্লুকোজটা মনে করো চলে যায়। এরকম একটা কোষের ভিতরে যখন কোনো গ্লুকোজ প্রবেশ করে, সেই ক্ষেত্রেও সেম, কোষ প্রাচীরের ছিদ্র দিয়ে যায়, যে প্লাজমা মেমব্রেনে যে কোনো জায়গা দিয়ে ঢুকে পড়ে, কারণ প্লাজমা মেমব্রেন হচ্ছে এই গ্লুকোজ বলো বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলোকে সব সময় সে ঢুকতে দেয়, কোনো সমস্যা করে না। ঠিক আছে, অন্যান্য বাইরের পার্টিকেল সে হয়তো ঢুকতে দেয় না, বাট কোষের জিনিস যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে সে ঢুকতে দেয়, এই জন্য এটাকে সেমি পারমেবল বলা হয়। হ্যাঁ, যাকে ইচ্ছা, যে সেফ তাকে ঢুকতে দিবা, যে সেফ না তাকে ঢুকতে দিবা না। ওকে, এই হচ্ছে অবস্থা। যেমন মনে করো বাসার প্রাচীর, প্রাচীর তো ভাই সবার জন্যই। প্রাচীর তো চোরের জন্য, প্রাচীর ভালো মানুষের জন্য। তোমার বাসায় ভালো মানুষ আসলেও প্রাচীর দেওয়া থাকবে বাসায়,
তোমার বাসায় চোর আসলে বাসায় প্রাচীর দেওয়া থাকবে, বাট তোমার বাসার গেট যেটা ওইটা ভালো মানুষ আসলে খুলবা, চোর আসলে খুলবা না, তাই না? তো তোমার বাসার গেটটা কিন্তু ভিতরের দিকে থাকে, তার মানে ভিতরের দিকে থাকে প্লাজমা মেমব্রেন, যে আসলে সবাইকে ঢুকতে দিবে না। ঠিক আছে? বাইরের প্রাচীরটা সবার জন্যই অবরুদ্ধ। বাইরের প্রাচীরের হাত থেকে, মানে বাইরের প্রাচীরটা তুমি যে কোনো মানুষকে যেন প্রাচীর না টপকাইতে পারে, তোমার বাসার কাছে না আসতে পারে, এই জন্য প্রাচীরটা তুমি রাখো। কোষ প্রাচীরও অনেকটা সেই রকম। আশা করি বোঝাতে পারছি। এবার আসো আমরা সামনে যাই। এই যে প্লাজমা মেমব্রেনটা, যদিও দেখতে মনে হচ্ছে এটা এক স্তরই, বাট আলটিমেটলি প্লাজমা মেমব্রেনটা হচ্ছে দ্বি-স্তরী। So, একটা কোষ যদি আমি আঁকি, so মনে করো প্লাজমা মেমব্রেনটা এরকম ডাবল স্তর। সো এই ডাবল স্তরের প্লাজমা মেমব্রেনটা দেখতে আসলে কেমন, এটাই আমরা এখন দেখব। ঠিক আছে, যে দ্বি-স্তরী প্লাজমা মেমব্রেন গুলা দেখতে আসলে কেমন এবং এটার স্ট্রাকচার আসলে কেমন। So, সবসময় মনে রাখবা, এই যে প্লাজমা মেমব্রেনটা যে দ্বি-স্তরী বা কোষ ঝিল্লিটা, এইগুলার স্ট্রাকচার সিমিলার। কোথায় সিমিলার? তুমি ধরতে পারো উদ্ভিদ বা প্রাণী কোষও সিমিলার, তারপরে হচ্ছে আদি কোষও সিমিলার, প্রকৃত কোষেও সেম, মানে সব জায়গায় এক, বুঝছো? এবং এই প্লাজমা মেমব্রেন প্রতিটা প্রাণীতে বা প্রতিটা জীবিত বস্তুতে বা জীবিত সত্তায়, জীব সত্তায়, ঠিক আছে, থাকাই লাগবে, মাস্ট। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তারপরে মনে করো এইটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যদি তুমি দেখো, তখন এর কেমিক্যাল স্ট্রাকচার সম্পর্কে গবেষণা করে বুঝতে পারবা। সো এর যে কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক যে গঠন, এখানে দেখা যায় লিপিড থাকে অলমোস্ট 52%, আর প্রোটিন থাকে হচ্ছে অলমোস্ট 40%, আর বাদ বাকি আদার্স কিছু জিনিসপত্র থাকে। হুম। এবং প্লাজমা মেমব্রেনটার আসলে গঠন কেমন, এইগুলা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক কিছু আলোচনা করছে, বাট সব থেকে গ্রহণযোগ্য প্লাজমা মেমব্রেনের যে স্ট্রাকচারের মডেল, সেই মডেলটা মানে মোস্টলি অ্যাকসেপ্টেড যে মডেল, ঠিক আছে, অ্যাকসেপ্টেড যে মডেল বা সর্বাধিক গ্রহণযোগ্য যে মডেল, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে। সো এইখানে লিপিডকে তুলনা করা হয় ফ্লুইডের সাথে, যে লিপিড গুলা থাকে প্লাজমা মেমব্রেনে, আর যেই মোজাইকের সাথে তুলনা করা হয় প্রোটিন গুলাকে। ঠিক আছে, জিনিসটা কিভাবে আমি তোমাকে একটু বলি। আর এই মডেলটা কে দিছে একটু বলে রাখি, বিজ্ঞানীর নামটা গুরুত্বপূর্ণ। এই মডেলটা দিচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। ঠিক আছে, এই মডেলটা দিচ্ছে এই বিজ্ঞানী দুইটা, এই বিজ্ঞানী দুইটা এই মডেলটা দিচ্ছে। ওকে, এই আর কি। এখন দেখো ফ্লুইড মোজাইক মডেল বলতে আমি আসলে কি বোঝাচ্ছি। হুম, খেয়াল করো, এই মডেলটার আরো একটা নাম আছে, বুঝছো? ফ্লুইড মোজাইক মডেলের অপর একটা নাম আছে, অপর নাম, অপর নাম হচ্ছে আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল, ঠিক আছে, এই আর কি। জিনিসটা আসলে কি বোঝাচ্ছে আমি তোমাকে বলি। মনে করো তুমি হচ্ছে যখন কোনো ড্রিঙ্কস খাও, ঠিক আছে, বা আচ্ছা ড্রিঙ্কস এর কথা বাদ দাও, মনে করো সমুদ্রের মধ্যে তুমি দেখো জাহাজ চলতেছে না, সো যেখানে দেখবা সমুদ্রের মধ্যে জাহাজটা চলতেছে, ওখানে দেখবা অনেক বরফ খণ্ড ভেসে বেড়ায়। খেয়াল করছো কিনা কখনো? অনেক বরফ খণ্ড ভেসে বেড়ায়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ঘটনা বলি। মনে করো তুমি একটা জারের মধ্যে পানি নিলা, একটা বড় জার, তার মধ্যে তুমি পানি নিছো। তো এখানে অসংখ্য পানি আছে জারের মধ্যে ভর্তি, ঠিক আছে। সেই পানিগুলোর মধ্যে তুমি যদি কিছু আইস ছেড়ে দাও, বরফ খণ্ড ছেড়ে দাও, সে বরফ খণ্ডগুলো কিন্তু পানির মধ্যে ভাসতে থাকবে। ওকে। সো তুমি যখন পানির এই জারটাকে একটু নড়াবা, তখন দেখা যাবে বরফ খণ্ডগুলোও দুলবে। বুঝতে পারছো? তুমি যখন পানিটাকে একটু নড়াবা, তখন দেখা যাবে বরফ খণ্ডগুলোও দুলবে বা ভাসবে। ঠিক আছে। তো এই যে ভাসলে জিনিসটা দেখতে যেরকম লাগবে, এটা হচ্ছে আইসবার্গ মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, আইসবার্গ মানে বরফখণ্ড যেমন ভাসে, ঠিক তেমনি এই প্রোটিন গুলাও মনে হয় লিপিডের উপর ভাসতেছে। থ্রি ডাইমেনশনালি দেখলে মনে হয় প্রোটিন গুলা লিপিডের উপর ভাসতেছে। সো এই জন্য এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। মানে ফ্লুইডের উপর মোজাইক টাইপের অনেক কিছু ভাসতেছে। এখন হোয়াট ইজ মোজাইক? তোমরা অনেক সময় দেখছো যে আগে যখন হচ্ছে টাইলস ছিল না, বুঝছো, এখন তো বাসাতে টাইলস ব্যবহার করা হয়, খুবই কমন। টাইলসের আগে ব্যবহার করা হতো আগে এক ধরনের পাথর, হ্যাঁ। হ্যাঁ, কি পাথর যেন বলতো, আমি ভুলে গেছি, এটা মার্বেল পাথর, হ্যাঁ, মার্বেল পাথর, যেটা টাইলসের মতো বাট লম্বা লম্বা অনেক বড়, মসজিদে ব্যবহার করা হতো অনেক মসজিদে, হ্যাঁ। তার আগে ব্যবহার করা হতো মোজাইক। তোমরা দেখছো আমি জানি, যে মোজাইক গুলা থাকতো এরকম, মনে করো একটা বাসার ফ্লোর ওই সাদা কালো লাল নীল পাথর কেটে কেটে বানাইতো, ঠিক আছে, এরকম এরকম ফোটা 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 ফোটা। আগেকার তৈরি করা মসজিদ গুলাতে দেখা যায় এখনো, হ্যাঁ। সেই রকম হচ্ছে মোজাইক। সো মোজাইক যেরকম এরকম ফোটা 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 ফোটা, ঠিক সেই রকম ভাবেই মনে হয় যে একটা ফ্লুইড
যেটাকে আসলে লিপিডের সাথে তুলনা করা হচ্ছে, মনে হয় লিপিডের উপর ফোঁটা 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 অসংখ্য প্রোটিন আছে। ঠিক আছে, এই জন্য দেখে মনে হয় যে মোজাইকের মতো। বাট মোজাইক গুলো আছে কোথায়? ফ্লুইডের উপরে, কারণ নিচে লিপিড গুলা ফ্লুইডের মতো বা তরলের মতো। সেই জন্য বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। বুঝতে পারছো? তার মানে এটা কি কি জিনিস দ্বারা গঠিত? এই প্লাজমা মেমব্রেনটা লিপিড দ্বারা গঠিত এবং প্রোটিন দ্বারা গঠিত। ওকে, সেই লিপিড গুলা দ্বারা গঠিত। এই লিপিড গুলাকে বলা হয় হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড। এবং এরা হচ্ছে দুই লেয়ার বিশিষ্ট, এই জন্য এদেরকে বলা হয় বাই লেয়ার্ড। ফসফোলিপিড গুলা বাই লেয়ার্ড মানে দুইটা লেয়ারে থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার দেখো যে ফসফোলিপিড গুলো আসলে কিভাবে থাকে আমি একটু দেখাই। এইরকম ভাবে মনে করো হচ্ছে ফসফোলিপিড গুলোর অবস্থান। আবার উল্টা। ওকে, সো এই যে দুইটা লেয়ার এইরকম ভাবেই থাকে। আলটিমেটলি আমরা একটা কোষ দেখি, কোষটাকে দেখি এইরকম, রাইট? সো এই কোষটা আসলে এরকম না, কোষ ঝিল্লিটা। কোষ ঝিল্লিটা আসলে দুই লেয়ার। এই দুই লেয়ারকে তুমি যখন জুম করো তখন তুমি দেখতে পাও এইরকম একটা গঠন। ঠিক আছে, এইরকম একটা গঠন। এখন এই একটা সিঙ্গেল পার্সনকে আমি যদি একটু জুম করে দেখাই এটাকে, তাহলে দেখবে এখানে মোটামুটি এইরকম একটা স্ট্রাকচার চলে আসে, এইরকম আর এইরকম। এর যেই মাথাটা, এই মাথাটাকে বলা হয় হচ্ছে হেড ফসফোলিপিডের। আর নিচের দিকে যে অংশটা, এই নিচের দিকের অংশটাকে বলা হয় টেইল ফসফোলিপিডের। এবং এই হেড আর টেইল মিলে গঠন করে মেইনলি ফসফোলিপিডটা। ওকে, আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন একটা কোষ দেখি, হ্যাঁ, একটা কোষ যখন দেখি, মনে করো একটা কোষ আমি আঁকাচ্ছি। ঠিক আছে, সে ফর এক্সাম্পল একটা কোষ আমি আঁকাচ্ছি। সো এরকম, ঠিক আছে, এরকম এরকম একটা কোষ যখন আমরা দেখি তখন আসলে কি হয় জানো? এই যে আসলে কোষগুলো হয় হচ্ছে এরকম। ওকে, এইরকম। আমি যদি হচ্ছে একটু ছোট করি তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার একটু আমি কপি করি। ঠিক আছে, সো কোষগুলো আসলে হয় হচ্ছে এরকম। তোমাদের তো আঁকানো লাগবে না, আমি জাস্ট একটু দেখাচ্ছি যেন মজা পাও দেখে, এই জন্য। তোমরা যেন আবার সব আঁকাইতে যাও না, অনেকেই দেখি অনেক আঁকাও, এত এখনো দরকার নাই। হ্যাঁ, যেগুলো নোটে আছে এগুলো তো আছেই ভাই, যেগুলো নাই খালি সেগুলো আঁকাবা। সো কোষটা যে আমরা দেখি এরকম ভাবে, কোষ ঝিল্লি আলটিমেটলি এটা দুই লেয়ারের এবং দেখতে মোটামুটি এইরকম। বুঝতে পারছো? তো আশা করি তোমাদেরকে আমি বোঝাইতে পারছি। এখন কথা তো সেইটা না, কথা আরো একটা আছে, হ্যাঁ। সেদিন একটা ফানি ভিডিও দেখলাম না, ওই যে 23 নাম্বার ব্যালটে ডাকসুতে ভোট দিন, তো ওইটাতে বারবার এই কথাটা বলতেছিল, তো ওখান থেকে হঠাৎ করে এই কথাটা আমার মুখ দিয়ে বেরোয় গেল, ওই জন্য হাসলাম। তো কথা হচ্ছে আরো একটা আছে, সেই কথা হচ্ছে এর যেই হেডের দিকের অংশটা, মাথার দিকের অংশটা, এই মাথার দিকের অংশটা হচ্ছে পানি প্রিয় অংশ, বা যেটাকে বলা হয় হাইড্রোফিলিক। ফিলিক, ফিলিক মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকা, ফিল করতে পারা। যাকে মানুষ ফিল করে তাকেই, তার প্রতি তার আকর্ষণ আসে। আর হাইড্রো মানে মূলত পানিকে বা এইচটুও কে বোঝায়। ঠিক আছে, আর যে লেজটা বা টেইলটা থাকে, এই টেইলটাকে বলা হয় হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক বা ফোবিক মানে কি, কোনো কিছুর প্রতি ফোবিয়া মানে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন থাকা, দূরে থাকা বা বিকর্ষণ থাকা সেটার প্রতি। তোমার প্রতি আমার ফোবিয়া আছে, মানে তোমাকে আমি সহ্য করতে পারি না, তোমাকে দেখলে ভয় লাগে, তোমাকে দেখলে পালায় আসি। হাইড্রোফোবিয়া কখন হয় জানো? জলাতঙ্ক হইলে। জলাতঙ্ককে ইংরেজিতে বলা হয় হাইড্রোফোবিয়া। র্যাবিস ভাইরাসের কারণে হয়। ঠিক আছে, জলাতঙ্ক। তো আসলে র্যাবিস নিয়ে আমাদের পড়াশোনা আছে। তোমরা যদি কখনো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসো এনিমেল হাজবেন্ড্রি অথবা ভেটেরিনারিতে, তখন দেখবা র্যাবিস নিয়ে তোমাদের পড়াশোনা করানো হবে। কারণ এগুলা মানুষের ছড়ায়, তো কিভাবে ছড়ায় না ছড়ায়, এনিমেল থেকে কিভাবে রোধ করা যায় এটা, কুকুর থেকে কেন এটা ছড়ায়, এটা কিভাবে প্রিভেনশন করা যায়, ভ্যাকসিন ট্যাকসিন তৈরি করা, এগুলো নিয়ে কাজকর্ম হয়। So, বিকর্ষণ করা। আর হাইড্রো মানে পানি, তার মানে এরা পানিকে বিকর্ষণ করে বা পানি থেকে দূরে থাকতে চায়, পানির কাছে থাকতে চায় না, ফোবিয়া।
ঠিক আছে, বলে না আমার ম্যাথ ফোবিয়া আছে, মানে ম্যাথ দেখলে ভয় লাগে, ম্যাথ করতে চায় না। বায়োলজি ফোবিয়া, বায়োলজি দেখলে ভয় লাগে। কিন্তু এত সুন্দর করে পড়ানোর পরও কেউ যদি বলো ভাই বায়োলজি ভয় লাগে, তাহলে আর কিছু বলার থাকবে না। ওকে, সো দেখো, এর যে টেইলের দিকের অংশটা সেটা হচ্ছে পানি থেকে দূরে থাকতে চাই, আর হেডের দিকের অংশটা পানির কাছাকাছি থাকতে চাই, বা পানিকে আকর্ষণ করে সে। ঠিক আছে। তো দেখো, একটা যখন কোষ তুমি দেখো, কোষের বাইরের দিকে কিন্তু পানি থাকে, একটা কোষ আর একটা কোষের মাঝখানে ইন্টারস্টিশিয়াল সেল স্পেসে, ইন্টার মানে মধ্যবর্তী, স্পেশিয়াল মানে ফাঁকা জায়গা, ইন্টারস্টিশিয়াল সেল মানে দুইটা কোষের মধ্যে ফাঁকা জায়গা, সেল, ঠিক আছে, সরি। সো এখানে কিন্তু পানি থাকে, পাশে আরেকটা কোষ আছে মনে করো, এর মধ্যে এখানে পানি, এখানে কোষ আছে, এখানে পানি। সো এই ইন্টারস্টিশিয়াল স্পেস যেগুলো আছে কোষ দুইটার মাঝখানে, বা ইন্টারস্টিশিয়াল স্পেস, সরি সেল না, ইন্টারস্টেশিয়াল স্পেস মানে দুইটা কোষের মধ্যবর্তী স্পেস, ঠিক আছে, এখানেও পানি থাকে। আবার কোষের ভিতরে তো ভাই সবই তরল, তরল বা অর্ধতরল জেলি লাইক স্ট্রাকচারের মাঝখানে কোষের অঙ্গাণুগুলো বসানো। তার মানে কোষের ভিতরেও তরল, কোষের বাইরেও তরল। তাইলে যারা আসলে পানি আগ্রহী বা পানির প্রতি যাদের আকর্ষণ আছে, তারা সবসময় কিসে থাকবে, তরলের কাছাকাছি থাকবে, পানির কাছাকাছি থাকবে। এই জন্য দেখো, বাইরের দিকেও মাথা থাকে, ভিতরের দিকেও মাথা থাকে, বা হেড গুলা থাকে। খেয়াল করছো? তুমি যদি মনে করো যে একটা সিঙ্গেল হেডকে আমি কেটে উল্টাই দিব, দিয়ে আমি একে এইভাবে সাজাবো, আমি একে এইভাবে সাজাবো, এ এক সেকেন্ডও মানবে না, এ সেকেন্ডের মধ্যে নিজেকে উল্টাই নিয়ে এরকম হয়ে যাবে, কারণ সে পানির প্রতি তার হেডটা আকর্ষণ করে, ভিতরে পানি আছে এখানে সে আকর্ষণ করতেছে, পাশাপাশি তার লেজটা বিকর্ষণ করে, সো সেই লেজটাও অটোমেটিকলি উল্টায় ঘুরে চলে যাবে। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে একটা কাহিনী। ওকে, এবার আসো, আমি তোমাকে হচ্ছে কিছু ছবি দেখাই। ওটা কি বাস্তবে করা যায়? বাস্তবে তুমি কখনো এটা করতে পারবে না, তাও যদি তুমি করার চেষ্টা করো অটোমেটিকলি এটা হয়ে যাবে। বাস্তবে তুমি করতে পারবা, তুমি হচ্ছে ফসফোলিপিডকে ধরে একটা সিঙ্গেল গবেষণাগারে করতে পারবা, উল্টায় দেখতে পারবা যে কেমন হয়, যখন উল্টাবা সাথে সাথে এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, সো এই আর কি। সো দেখো, ফসফোলিপিড বাইলেয়ার গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা ফসফোলিপিড একটু মার্ক করে দেখাই, দেখো একটাকে, এই যে মনে করো এটা হচ্ছে হেড, ঠিক আছে, আর এই যে দুইটা পা, দেখছো, এটা হচ্ছে টেইল। ওকে, এই হচ্ছে ব্যাপার। সেরকম অসংখ্য ফসফোলিপিড আছে। তো দেখো এখানে ফসফোলিপিড মানে লিপিড আর প্রোটিন যে থাকে বললাম আমি। তো খেয়াল করো এখানে প্রোটিন যেগুলো থাকে, প্রোটিন, কিছু প্রোটিন থাকে কোষের বাইরের দিকে, সেগুলোকে বলা হয় এক্সটার্নাল প্রোটিন, বা যেগুলো আসলে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরিতে থাকে, ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন। আর কিছু থাকে ভিতরের দিকে বা ইনার সাইডে বা ভিতরে দিকে থাকে, ওগুলাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল মানে এগুলো কোথায় থাকে, এগুলো হচ্ছে ইন্টারে বা ভিতরের দিকে থাকে। আর পেরিফেরাল গুলো কোথায় থাকে, এগুলো হচ্ছে বাইরে থাকে। ঠিক আছে, এই আর কি। So, আশা করি বুঝতে পারছো। এবার দেখো প্রোটিন গুলো নিয়ে আমরা একটু পড়বো, যে কোথায় কি প্রোটিন থাকে, কেমনে থাকে না থাকে, এগুলো নিয়ে একটু পড়বো। ঠিক আছে, খেয়াল করো যে প্রোটিন গুলো থাকে। হ্যাঁ, মনে করো আমরা হচ্ছে একটা ফসফোলিপিড বাইলেয়ার দেখতেছি। আচ্ছা, আরেকটা জিনিস আগে পড়াইনি, এখনই পড়াই দিই, ঠিক আছে। এই যে দেখো, অনেক সময় প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট চেইন লেগে থাকে। দেখো অসংখ্য কার্বোহাইড্রেট চেইন, এই দেখো একটা কার্বোহাইড্রেট চেইন, এই দেখো এটা মনে করো একটা গ্লুকোজ 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 গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ, অনেক সময় শাখান্বিত থাকে, অনেক সময় শাখা ছাড়া থাকে, জাস্ট পর পর, ঠিক আছে, কার্বোহাইড্রেট চেইন থাকে। তার মানে খালি প্রোটিন লিপিড যে থাকে বিষয়টা এরকম না, কোনো কোনো সময় এরকম কার্বোহাইড্রেট চেইনও থাকে, ঠিক আছে, এরকম। ওকে, আচ্ছা, এটাও শিখে গেল, তাহলে কোনো কোনো সময় কার্বোহাইড্রেট চেইন থাকতে পারে, হাইড্রেট চেইনও থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার আসো, আমরা হচ্ছে দেখি যে আমাদের ফসফোলিপিড বাইলেয়ারের স্ট্রাকচারটা আসলে কেমন, একটু ছবি এঁকে এঁকে দেখি আমরা, তাহলে মজা লাগবে। সো মনে করো এগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের স্ট্রাকচার। ওকে, ফসফোলিপিড বাইলেয়ারের স্ট্রাকচার। ওকে, সো খেয়াল করো ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু প্রোটিন গ্রথিত, অর্থাৎ গাঁথা। মনে করো এখান থেকে শুরু হয়েছে, এরকম ঠিক না, আলটিমেটলি একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। ঠিক আছে, এরকম কিছু প্রোটিন আছে যারা আসলে ওই মাথা থেকে শুরু হয়ে এই মাথা পর্যন্ত থাকে। ওকে,
এটাকে একটু সরাই দিই। ওকে। সো মনে করো এদিকেও কিছু ফসফোলিপিড বাই লেয়ার আছে। ওকে। সো এই যে প্রোটিনটা ভিতরের মধ্যে গাঁথা, এই প্রোটিনটাকে বলা হয় হচ্ছে কি প্রোটিন? ইন্টিগ্রাল প্রোটিন। গ্রাল প্রোটিন। এটা কিন্তু হচ্ছে একদম ভিতরে গ্রথিত থাকে। ওকে। আচ্ছা, কিছু কিছু প্রোটিন আছে যে যেই প্রোটিন গুলা লিপিডের মধ্যে চুবানো থাকে। খেয়াল করো কথাটা, লিপিডের মধ্যে চুবানো। মনে করো এটা একটা ফসফোলিপিড, তাই তো? এটা একটা ফসফোলিপিড। আচ্ছা দাঁড়াও, একটু এগুলো একটু পুরোপুরি মসি। এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড, এর মধ্যে চুবানো কিছু প্রোটিন মনে করো এখানে থাকে। তো এটা একটা প্রোটিন, ঠিক আছে? সেই যে চুবানো প্রোটিনটা থাকে, এইটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। অনেক সময় এটাকে অ্যাঙ্কর প্রোটিনও বলা হয়। অ্যাঙ্কর মানে নোঙর, বুঝছো? মনে হয় নোঙরের মতো ভিতরে গাঁথানো আছে। ওকে। কিছু কিছু প্রোটিন থাকে একদম সারফেস লেভেলে, এইগুলাকে বলা হয় সারফেস প্রোটিন। একটু কালারটা চেঞ্জ করে দিই। এটাকে বলা হয় সারফেস প্রোটিন, যেগুলো একদম সারফেসে লেগে থাকে। তাহলে আমরা তিন ধরনের প্রোটিন পাইলাম: লিপিড সম্পৃক্ত প্রোটিন, অ্যাঙ্কর্ড প্রোটিন, আর সারফেস প্রোটিন। ঠিক আছে, এই আর কি। লেখাটা খারাপ হয়ে যাচ্ছে। ওকে। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। এই লেখাগুলো একটু এককালি দিয়ে করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। তিন ধরনের প্রোটিন আমরা দেখলাম। এবার আমরা এগুলা নিয়ে আরো একটু ডিটেলসে পড়াশোনা করব। এই ছবিটাকে একটু কপি করে আমি নিচে আনতে চাই। ডুপ্লিকেট। সো এই যে প্রোটিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রোটিনগুলোতে অনেক সময় দেখা যায় অনেক কার্বোহাইড্রেট চেইন লেগে থাকে। যেমন, সে ফর এক্সাম্পল, এই ইন্টিগ্রাল প্রোটিনের সাথে এরকম একটা কার্বোহাইড্রেট চেইন লেগে আছে। সেটা হইতে পারে শাখান্বিত, সরি ইন্টিগ্রাল বলছি, এই তোমার লিপিড সমৃদ্ধ প্রোটিনের সাথে। আবার হইতে পারে যে শাখাবিহীন। তো এইগুলা কি? এগুলা হচ্ছে কার্বোহাইড্রেট চেইন। চেইন, ঠিক আছে। সো যখন কার্বোহাইড্রেট চেইন প্রোটিনের সাথে যুক্ত থাকে, তখন প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট চেইন মিলে একত্রে গঠন করে, একত্রে যেটা গঠন করে সেই গঠনটার একটি স্পেশাল নামে ডাকা হয়। সেই গঠনটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো মানে এটা রিপ্রেজেন্ট করে গ্লুকোজকে, আলটিমেটলি কার্বোহাইড্রেটকে রিপ্রেজেন্ট করে। আর প্রোটিন মানে প্রোটিন, তার মানে যখন কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলতেছি গ্লাইকোপ্রোটিন। আবার কার্বোহাইড্রেট যখন লিপিডের সাথে যুক্ত থাকে, যেমন মনে করো এইখানে একটা কার্বোহাইড্রেট চেইন আছে,
লিপিডের সাথে। তো সেই ঘটনাটাকে আমরা বলি, বা সেইটাকে তখন আমরা বলি গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে আলটিমেটলি বোঝাচ্ছে কার্বোহাইড্রেটকে, আর লিপিড মানে লিপিড। গ্লাইকোলিপিড মানে কার্বোহাইড্রেটের সাথে যখন লিপিড যুক্ত থাকে। আশা করি ক্লিয়ার। এবার আসো, এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, এই দুইটোকে একত্রে বলা হয়, এটা হচ্ছে গ্লাইকোলিপিড, আর এটা হচ্ছে মনে করো গ্লাইকোপ্রোটিন, এক আর দুই, এই দুটোকে একত্রে বলা হয় গ্লাইকো ক্যালিক্স। ক্যালিক্স শব্দের অর্থ হচ্ছে বৃতি। বৃতি বলতে কি বোঝায়? মনে করো একটা গাছ, ফুল গাছ, ফুল ধরছে। তো এই যে মনে করো ফুল, ঠিক আছে, এটা ফুল, সুন্দর ফুল, ঠিক আছে। এই ফুলের নিচের দিকে অংশে তো শুরু হয় বৃতি, মানে একটা বোটা থাকে, তাই না? এই বোটার পাশে থাকে হচ্ছে বৃতি। বৃতির নিচে অনেক সময় উপবৃতি থাকে, জবা ফুলে খেয়াল করবা। সো এইটা হচ্ছে মেইনলি বৃতি। এটা কি? বৃতি। দেখো ফুলের নিচে ছোট্ট পাশ থেকে বের হয়ে থাকে, সেটাই বৃতি। বুঝতে পারছো? সো ঠিক এইরকমই, এই যে গ্লাইকো বা যেগুলো আসলে কার্বোহাইড্রেটকে রিপ্রেজেন্ট করতেছে, এইগুলা দেখো আশেপাশে ছোট্ট বের হয়ে আছে, প্রোটিনের পাশ দিয়ে বের হয়ে আছে, লিপিডের পাশ দিয়ে বের হয়ে আছে। যখন বৃতির মতো ছোট্ট করে লিপিড থেকে বের হয়ে থাকবে তখন সেটাকে বলবো গ্লাইকোলিপিড। যখন প্রোটিন থেকে বের হয়ে থাকবে তখন সেটাকে বলবো গ্লাইকোপ্রোটিন। বাট এই দুটোই আসলে বৃতির মতো, এই জন্য সম্পূর্ণটুকুকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স, এক আর দুইকে। গ্লাইকোক্যালিক্স দুই রকম হইতে পারে, কখনো কখনো সেটা গ্লাইকোপ্রোটিনও হইতে পারে, কখনো কখনো সেটা গ্লাইকোলিপিডও হইতে পারে। বাট দে বোথ আর গ্লাইকোক্যালিক্স, আর দুইটাই গ্লুকোজের বৃতি এর মতো অবস্থান করে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আসো আরেকটা ছবি নিয়ে আলোচনা করি। স্টিকার। ওকে, এটা আগে পড়ে ফেলি। প্লাজমা মেমব্রেন ভেদ করে কোষের মধ্যে কিছু যাওয়ার না যাওয়ার একটু ব্যাপার স্যাপার আছে, বুঝছো? কারণ প্লাজমা মেমব্রেনের আসলে কিছু কাজ আছে। প্লাজমা মেমব্রেনের শর্টকাটে লিখছি পিএম, ঠিক আছে, মানে প্লাজমা মেমব্রেনের কাজ যেমন, একটা কাজ হচ্ছে এইটা সেলের গ্রোথে হেল্প করে, মানে সেল যখন ডিভিশন হয় তখন কিন্তু প্লাজমা মেমব্রেন মাঝখান দিয়ে আসে বলে দুইটা কোষে পরিণত হয় আলটিমেটলি। এবং অনেক সময় এই কোষ থেকে কিছু সিক্রেশনে এটা হেল্প করে, যেমন এই যে গ্লুকোজ বের হয়ে পাশের কোষে যাই বললাম। এবং কোষের কিছু ট্রান্সপোর্টেশনের হেল্প করে, মানে কোনো কিছু পরিবহনের জন্য। এই ট্রান্সপোর্ট আবার দুই রকম হয়। কখনো হয় প্যাসিভ ট্রান্সপোর্ট, মানে এইখানে অটোমেটিক্যালি হয়, এখানে কোনো এটিপি লাগে না। আবার কোনো কোনো সময় হয় হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে এখানে হচ্ছে এটিপি মাস্ট লাগে। ঠিক আছে, এখানে হচ্ছে এটিপি মাস্ট লাগে। সে দুই রকমের ট্রান্সপোর্ট কোষের মধ্যে দেখা যায়। ওকে, আচ্ছা। সো এই ট্রান্সপোর্ট গুলো যখন হয় কোষের মধ্যে, বা কোষ থেকে কোষের বাইরে বা ভিতরে যখন আসে, ট্রান্সপোর্ট মানে কোষের ভিতরে এবং বাইরে বোধ জায়গায়। তো ট্রান্সপোর্ট গুলো হওয়ার একটা নিয়ম আছে, যেমন এখন দেখো কোষ থেকে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, ট্রান্সপোর্ট গুলাকে দুই ভাগে ভাগ করা হয় মোটা দাগে। ঠিক আছে, এই ট্রান্সপোর্ট গুলাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সোসাইটোসিস, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডো মানে ভিতরে, সাইটো মানে কোষ, সিস মানে প্রক্রিয়া, এক্সো মানে বাইরে, সাইটো মানে কোষ, সিস মানে প্রক্রিয়া। সো এক্সো মানে কোষ থেকে বাইরে যাওয়ার প্রক্রিয়া, মানে কোষ থেকে বাইরে যাওয়ার যে ট্রান্সপোর্ট প্রক্রিয়া, কোষ থেকে বাইরে। আর এন্ডোসাইটোসিস মানে কোষের ভিতরে যাওয়ার যে প্রক্রিয়া, কোষের ভিতরে যাওয়ার যে প্রক্রিয়া। ওকে। তো জিনিসটা কি হচ্ছে দেখো, এখানে একটা এক্সোসাইটোসিসের ছবি দেওয়া, তার মানে কি এটা কোষ থেকে বাইরে যাচ্ছে। এটা হচ্ছে আউটসাইড সেল, মানে কোষের বাইরে, তার মানে এটা হচ্ছে ইনসাইড সেল। ইনসাইড সেল মানে এটা হচ্ছে কোষের ভিতরে, ভিতর থেকে বাইরে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই যে মনে করে ভিতরে সবুজ সবুজ জিনিসগুলো বাইরে যাচ্ছে একটা ভেসিকল এর মধ্যে। ভেসিকল মানে একটা মানে একটা হচ্ছে গহ্বরের মধ্যে, বা একটা গোল্লার মধ্যে, একটা প্যাকেটের মধ্যে দিয়ে এখানে যাচ্ছে আশেপাশে।
যাচ্ছে যেতে যেতে ভেসিকলটা যখন প্লাজমা মেমব্রেনের কাছাকাছি আসে তখন প্লাজমা মেমব্রেন বুঝতে পারে, তখন এই ভেসিকলটা প্লাজমা মেমব্রেনের সাথে লেগে যেয়ে এই জিনিসগুলোকে বাইরে অবমুক্ত করে দেয়। সেম যখন আসলে এন্ডোসাইটোসিস হয়, মানে কোষের ভিতরে কোনো কিছু আসে, কিভাবে আসে? এই যে মনে করো বাইরে থেকে কোনো একটা জিনিস আসতেছে, মনে করো এই জিনিসগুলো বাইরে থেকে আসতেছে, যখন সে কোষের আশেপাশে আসে তখন এই প্লাজমা মেমব্রেনটা এরকম একটা প্যাকেট তৈরি করে তাকে ভিতরে নিয়ে নেয়, এবং তখন এই সম্পূর্ণটুকু সহ দেখা যায় যে এটা আসতে থাকে, এইটা সম্পূর্ণটুকু সহ ভিতরে চলে আসে, তারপরে এটা আবার রিনিউ করে লেগে যায়। তাহলে এইটার মাধ্যমে সে হচ্ছে কোষের বাইরে থেকে ভিতরে চলে আসলো। বুঝছো? এই হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলোতে হেল্প করে কি প্লাজমা মেমব্রেন। কথা তো সেটা না, কথা আরো একটা আছে, সে কথা হচ্ছে যখন কোনো কিছু ট্রান্সপোর্ট হয় কোষে, প্লাজমা মেমব্রেনের ভিতরে আসে, বাইরে বের হওয়ার সময় কি বের হয়? মনে করো এই যে বাইরে যাচ্ছে, এক্সোসাইটোসিস হচ্ছে, এক্সোসাইটোসিসের মাধ্যমে যে কোনো বর্জ্য পদার্থ কোষ থেকে বের হয়ে যেতে পারে, বুঝছো? যেটা সেলের দরকার নাই, বমি করে বাইর করে দেয়, এটাকে বলা হয় সেল ভমিটিং। সেল ভমিটিং মানে সেল বমি করে বের করে দেয়, লাগবে না তার, ঠিক আছে? আর যেটা সেলের দরকার বা সেলের প্রয়োজন সেটা তো সেল খাবে, তাই না? অর্থাৎ এই যে এন্ডোসাইটোসিস যেটা ঘটে কোষের ভিতরে আসে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। সেল যদি কঠিন কোনো কিছু খায় বা দানাদার কোনো কিছু খায়, তখন সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মানে খাওয়া বা ভক্ষণ করা, সাইটো মানে কোষ, সিস মানে প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে ভক্ষণ করা কোষের প্রক্রিয়া, মানে কোষের খাবার প্রক্রিয়া, কোষের ভক্ষণ প্রক্রিয়া। সো এটাকে অনেক সময় সেল ইটিংও বলা হয়। সেল ইটিং মানে কোষ খায়, বুঝছো? আর যদি কখনো তরল পদার্থ কোষ খায়, তরল বা লিকুইড, তখন সেটাকে বলা হয় পিনোসাইটোসিস। সেটাকে কি বলা হয়? পিনোসাইটোসিস। মানে পিনো মানে তরল পদার্থ, পানি, মনে রাখবা পিনো মানে পানি, ঠিক আছে? সো যে এন্ডোসাইটোসিসকে আবার দুই ভাগে ভাগ করা হয় বললাম। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। এবার আসো মোটামুটি একটা জিনিস সম্পর্কে তোমাদের বলি, এই যে প্লাজমা মেমব্রেনটা অর্ধভেদ্য। সো জাস্ট লাইক কথার কথা, সে ফর এক্সাম্পল ইট ইজ এ প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এইভাবে না একে একটু দেখাই, ছবি সহ নিয়ে আসে। সে ফর এক্সাম্পল এই দেখো, এটাকে আমরা হচ্ছে একটাকে আমরা হচ্ছে কেটে নিয়ে আসি, হ্যাঁ ওয়েট। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? তো এই প্লাজমা মেমব্রেনটার মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস আছে খুব সহজে আসতে পারে, যেমন, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? একটু জানাও তো। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া, শোনা যায়। ওকে ওকে। দেখো প্লাজমা মেমব্রেনে কিছু কিছু জিনিস খুব ভালো মতো আসতে পারে, যেমন মনে করো কোনো ক্ষুদ্র অণু, ঠিক আছে, খুব সুন্দর চিপা দিয়ে চলে আসবে, যে কোনো ক্ষুদ্র অণু, যে কোনো লিপিড জাতীয় পদার্থ খুব ভালো মতো চলে আসবে ভাই, কারণ প্লাজমা মেমব্রেন লিপিড দ্বারাই গঠিত। সো লিপিডকে যাইতে দেবে, নিজের স্বজাতের লোক, তাই না? কিন্তু মনে করো এরা হাইড্রোফোবিক, পানি পছন্দ করে না। সো যদি কোনো পানি আসতে চায়, পানি অণু আসতে চায়, পানি সে কখনোই আসতে দেবে না। যদি কোনো বড় অণু আসতে চায়, সে কখনো আসতে দেবে না। এই জন্য এগুলা কিভাবে আসে জানো? এই যে পানি, বড় অণু, এগুলো হচ্ছে এই দেখো ইন্টিগ্রাল প্রোটিনটা আছে না, এই ইন্টিগ্রাল প্রোটিনের সাহায্যে আসে পানি, বড় অণু। এরা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন গুলা, পানি, বড় অণু, এগুলার চলাচলে সাহায্য করে। তো যখন একটা বড় অণু মনে করো এখান দিয়ে আসবে, ইন্টিগ্রাল প্রোটিনের ভিতর দিয়ে এদিকে চলে আসে, ঠিক আছে? এদিকে মনে করো ফসফোলিপিড বাইলেয়ার আছে। ওকে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আর কোনো কিছু বাকি আছে? ওকে, এরা অনেক সময় মুভ করে, বুঝছো, ফসফোলিপিড বাইলেয়ার গুলা। যেমন মনে করো, বড় বড় করে আঁকাচ্ছি বুঝতে সুবিধা হয় বলে। মনে করো এই ফসফোলিপিড বাইলেয়ারটা এখানে আসলো, মানে ফসফোলিপিডটা, এই ফসফোলিপিডটা এখানে আসলো, তাহলে কি হবে? মনে করো এইটা, সে ফর এক্সাম্পল এইটা এখানে আসলো, আর এইটা এখানে গেল। যে পার্শ্বীয় ভাবে যে মুভটা করলো এরা, বুঝছো, এটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল ডিফিউশন। ল্যাটারাল মানে পার্শ্বীয়। ওকে, অনেক সময় দেখা যায় যে ফসফোলিপিড দুই লেয়ারে থাকে, রাইট? দুই লেয়ারে থাকে, এটা তুমি জানোই। সো অনেক সময় দেখা যায় ফসফোলিপিডের এই উপরেরটা নিচে চলে আসছে আর নিচেরটা উপরে চলে যাইতেছে।
নিচেরটা যখন উপরে যায় তখন জিনিসটা থাকে দেখতে এরকম। এই, ঠিক আছে, এই। সো এই যে মুভটা হইলো এদের মধ্যে, এটা এখানে গেল, এটা এখানে গেল, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, এই ধরনের মুভমেন্ট দেখা যায়। আবার মনে করো ফসফোলিপিড বাইলেয়ার গুলোকে, ঠিক আছে, ফসফোলিপিড বাইলেয়ার গুলার মনে করো এই যে ফসফোলিপিড একটা, এ হচ্ছে এর পা দোলায়, হ্যাঁ, মনে করো একটা ফসফোলিপিড, এর পাটা প্রথমে এরকম করে রাখছিল, এবার একটু একটু করে মুভ করতে করতে মনে করো পাটাকে সে দোলাচ্ছে। কেমন করে? মনে করো পাটাকে সে দোলাচ্ছে, এরকম এরকম করে। এই যে পা দোলানো যে মুভমেন্টটা, এটাকে বলা হয় হচ্ছে ফ্লেক্সাস মুভমেন্ট। আরো একটা মুভমেন্ট আছে, ফসফোলিপিড গুলাকে তুমি যদি উপর থেকে দেখো তাহলে তো ভাই নিচের প্রোটিন গুলাকে তুমি দেখতে পাবা না, তুমি জাস্ট দেখবে এরকম 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 ফসফোলিপিড কোষের উপর দিয়ে আবরণ গুলা। ঠিক আছে, এতখানি কোষ পুরোটা জুড়ে খালি ফসফোলিপিড গুলো দেখতে, নিচের দিকে পা আছে কিন্তু। তেমন অনেকগুলো মানুষ যদি একসাথে থাকে, তুমি যদি উপর থেকে দেখো তাহলে নিচের পা দেখতে পাবা, খালি মাথা দেখতে পাবা। সেই ফসফোলিপিড গুলো অনেক সময় নিজের অবস্থান থেকেই ঘুরে। একটা মানুষ, প্রতিটা মানুষ ঘুরতেছে নিজের অবস্থান থেকে। সো এই যে ঘুরে, এই মুভমেন্টটাকে বলা হয় রোটেশনাল মুভমেন্ট। এই মুভমেন্ট গুলো ফসফোলিপিড দেখায়। বুঝতে পারছো? রোটেশনাল মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, এগুলো আশা করি বুঝতে পারছো। আর তুমি যদি উপর থেকে ফসফোলিপিড বাইলেয়ারকে দেখো তাহলে দেখতে পাবা না ভাই উপরে উপরে প্রোটিন সাজানো, এখানে একটা প্রোটিন আছে মনে করো ইন্টিগ্রাল প্রোটিনের মুখ, দেখতে পাচ্ছ। একটা সারফেস প্রোটিন মনে করো এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটা লিপিড সম্পৃক্ত প্রোটিন মনে করো এই দুইটা ফসফোলিপিডের মাঝখানে এরকম দেখতে পাচ্ছ, মাথা ছাড়া দিয়ে আছে। তার মানে ইটস লুক লাইক এ মোজাইক মডেল, বুঝছো? এই জন্য কিন্তু বলা হয়েছে যে ফ্লুইড মোজাইক মডেল। কারণ মনে হয় কোষটা নড়াইলে মনে হয় যেন ফসফোলিপিড গুলা নড়তেছে। ঠিক আছে, কারণ লিপিডের মাথাগুলো লিপিড গুলা নড়তেছে, লিপিডের উপরে প্রোটিন গুলা বরফের মতো আছে। তো মনে হয় যেন মোজাইকের মতো অসংখ্য প্রোটিন ভিতরে, বুঝছো? সো এই জন্য বলে ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল। আইসবার্গ মানে হচ্ছে বরফের টুকরা, মনে হয় যেন বরফের টুকরা পানিতে ভাসতেছে। সেই জন্য বলা হয় আইসবার্গ মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। আশা করি বোঝাতে পারছি। আর কি কিছু আছে বোঝানোর মতো? একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, ফসফোলিপিড, যেটা ফসফোলিপিডের স্ট্রাকচারটা তোমাকে যদি একটু ডিটেলস আমি দেখাই। ফসফোলিপিডের যে মাথার পার্ট, বুঝছো, মাথার পার্টে থাকে হচ্ছে গ্লিসারল। জাস্ট মুখে বলি, ব্যাখ্যা না দিই, কারণ এটার ব্যাখ্যা আমরা সামনে বুঝে যাবো অটোমেটিকলি। কোষ রসায়নে গেলে গ্লিসারল মানে কয়টা কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গ্লিসারল গঠিত, এগুলো সব তুমি দেখতে পাবা সামনে। জাস্ট না বলি, ওকে। আর গ্লিসারলের এক মাথায় ফসফেট থাকে, এই জন্য এটাকে ফসফোলিপিড বলা হয়, বুঝছো? আর এর যে পা গুলা, এই পা গুলা গঠিত হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে। কি দিয়ে গঠিত হয়? ফ্যাটি অ্যাসিড দিয়ে। আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্যাট, আছে মানে কি লিপিড, তার মানে এরাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিপিড। বাট সেই সমস্ত লিপিডে একটা অ্যাসিড মূলক বা COOH এই মূলকটাও আছে, এই জন্য এটাকে ফ্যাটি অ্যাসিড বলে। বুঝতে পারছো? এবং এই ফ্যাটি অ্যাসিড যে অংশটা, বুঝতেই তো পারতেছো, ফ্যাটি অ্যাসিড বা লিপিড, লিপিড কখনো পানির সাথে মেশে বলো? মেশে না কিন্তু। এই জন্য এর এই যে অংশটা, এই অংশটা সবসময় পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক। ঠিক আছে, বা হাইড্রোফোবিক। আর গ্লিসারল এটা কিন্তু পানির সাথে তুমি মিশাতে পারবা, যতই মেশে না মেশে না বলো, একটু গ্লিসারিনের মধ্যে পানি মিশাবা। গ্লিসারল মানে কি? গ্লিসারিন আছে এখানে, ঠিক আছে। গ্লিসারিনের সাথে পানি মিশাইলে এটা কিন্তু মিশাতে পারবা, সুতরাং এটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ, হ্যাঁ, এই আর কি। বা পানিগ্রাহী বাংলায় বলা হয়। পানিগ্রাহী বা পানি আকর্ষী একই কথা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার আজকের ক্লাসের। তো মোটামুটি সম্পূর্ণ ক্লাস শেষ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আমি প্রবলেম গুলো তোমাদের সলভ করব। নাইলে ক্লাস আজকেই শেষ। সবাই দোয়া রাখো আমাদের ভার্সিটিতে একটা আন্দোলন চলে, আন্দোলনগুলো যেন সুষ্ঠু সুন্দরভাবে শেষ হয় এবং আমাদের কর্তৃপক্ষ টিচার যারা আছে তারা যেন সুন্দরভাবে আন্দোলনগুলো মেনে নেয় এবং